অনেকে বলে দার্জিলিং দেখার সেরা সময় নাকি অক্টোবর, কিন্তু আমি বলবো তারা কখনো বর্ষার দার্জিলিং দেখেননি। একবার সব ভয় ডর পাশে রেখে বর্ষার সময় দার্জিলিং ঘুরে আসুন না। ছোটবেলায় যে মেঘের ওপর উড়ে বেড়ানোর স্বপ্ন দেখতেন, কিংবা হাত বাড়িয়ে মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল, এখানে এলে সে স্বপ্নগুলো যেন সত্যি হতে দেখতে পাবেন। আর যদি পারেন সন্ধ্যের পর বৃষ্টির মধ্যে একটা ছাতা মাথায় নিয়ে ম্যাল রোডে একটু হেঁটে দেখবেন। বিশ্বাস করুন, কখন যে নিজের বয়সটাই ভুলে যাবেন বুঝতেই পারবেন না। হয়তো বাড়ি ফিরে যাবার পরও বারবার মনে হবে জীবনে অন্তত আর একবার বর্ষার দার্জিলিংয়ে ফিরতেই হবে। কি হলো, ছোটবেলার সেই স্বপ্নগুলোতে ফিরে গেলেন? তাহলে আর দেরি কেন? এবারের বর্ষায় আপনাদের দার্জিলিং ভ্রমণটা যতটা সম্ভব সহজ করে দেওয়ার দায়িত্ব আমার। আজকের এই ভিডিওতে থাকছে একেবারে কম খরচে দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ট্রেনে করে নিউ জলপাইগুড়ি পৌঁছানো, সেখান থেকে শেয়ার গাড়িতে কম খরচে দার্জিলিং। এই হচ্ছে এনজেপি স্টেশনের কার পার্কিং। আর পাশে যে লাল রঙের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা করেই দার্জিলিং যাব। শেয়ার মেলের একেবারে কাছেই বাজেটের মধ্যে একটি সুন্দর হোটেল। এই হচ্ছে আমাদের ওভারঅল রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা আসছেন বেশ ভালোই লাগবে আপনাদের। খাওয়া দাওয়া সমস্ত খরচের হিসেব আর পায়ে হেঁটে মেলের আশেপাশে এমন কিছু জায়গা ঘুরে দেখব যেগুলোর কথা এখনো পর্যন্ত অনেক পর্যটকই জানে না। তাহলে চলুন শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, পাউন্ডুলে ঘুড়ির বর্ষার সেই মায়াবী দার্জিলিং সফরে আপনাদের স্বাগত। দিন কয়েক আগে বর্ষার দার্জিলিংকে কাছ থেকে দেখার আর সেখানে দুটি সুন্দর দিন কাটানোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। বিকেল প্রায় 5:30 নাগাদ আমরা পৌঁছে যাই প্রথম কাটোয়া স্টেশনে। এখান থেকেই আজ বিকেল 5:52 আপ তিস্তা তোরসা এক্সপ্রেসে চেপে আমাদের যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে পাহাড়ের রানী দার্জিলিং। আমরা যেহেতু বেশিরভাগ সময়টা কাটোয়া থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনে যাতায়াত করি, তাই আপ ট্রেন সাধারণত 4 নম্বর প্ল্যাটফর্মেই আসে, এটা প্রায় নিশ্চিতভাবেই জানা ছিল। তাই স্টেশনে পৌঁছে আমরা সোজা চলে এলাম কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তারপর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হতেই আমরা কোচ পজিশন দেখে প্ল্যাটফর্মের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালাম, যাতে ট্রেন আসার পর সহজেই নিজের কোচে উঠে পড়তে পারি। আর এই তো আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস এসে পৌঁছলো কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থামতেই ব্যাগপত্র নিয়ে আমরাও উঠে পড়লাম আমাদের কোচে। তারপরই শুরু হয়ে গেল পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন যাত্রা। ওয়েদার রিপোর্ট অনুযায়ী তখন দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পাশাপাশি ফ্ল্যাশ ফ্লাডেরও আশঙ্কা ছিল। শুনেছিলাম সেখানে ইতিমধ্যেই নাকি টানা ভারী বর্ষণ চলছে। আর এদিকে আমাদের এখানকার আকাশে তখনও হালকা মেঘের আনাগোনা। সেই মেঘের ফাঁক গলে অস্তগামী সূর্যের সোনালি আলো যেন চারপাশের এক অপূর্ব মায়ার আবহ তৈরি করেছে। এদিকেও অবশ্য বৃষ্টি হয়েছে, তবে তা ছিল একেবারেই সামান্য। এবার এই আপ তিস্তা তোরসা এক্সপ্রেস সম্পর্কে দু একটা কথা বলে রাখি। ট্রেনটি প্রতিদিন দুপুর 3টের সময় শিয়ালদাহ থেকে ছেড়ে রাত প্রায় 2:15 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছে যায়। পৌঁছানোর সময়টা একটু অস্বস্তিকর হলেও উত্তরবঙ্গে হঠাৎ করে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলে এই ট্রেনে টিকিট পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশ ভালো। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এই ট্রেনে মোট 3 ধরনের রিজার্ভেশন কোচ রয়েছে: স্লিপার ক্লাস, থার্ড এসি এবং সেকেন্ড এসি। শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া আনুমানিক স্লিপার ক্লাসে 355 টাকা, থার্ড এসিতে 935 টাকা এবং সেকেন্ড এসিতে 1315 টাকা। শতাব্দী ও বন্দে ভারত এক্সপ্রেসকে বাদ দিলে বাকি উত্তরবঙ্গগামী বেশিরভাগ ট্রেনেরই ভাড়া মোটামুটি কাছাকাছিই থাকে। যাই হোক, দেখতে দেখতে বিকেল পেরিয়ে নেমে এলো সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত। আমরা রাতের খাবারের জন্য মালদা স্টেশন থেকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। এক প্লেটের দাম পড়েছিল 240 টাকা। স্বাদের দিক থেকে খাবারটা বেশ ভালোই ছিল। রাতের ডিনার সেরে বাকি সময়টা কখনো গান শুনে, কখনো মোবাইল দেখে, আবার কখনো একটু আধটু ঘুমিয়েই কেটে গেল। ঘুম ভাঙতেই দেখি আমাদের ট্রেন তখন রাঙাপানি স্টেশন পেরিয়ে চলেছে। বুঝে গেলাম নিউ জলপাইগুড়ি আর বেশি দূরে নয়। তাই ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এলাম ট্রেনের দরজায়। ওই যে সামনে নিউ জলপাইগুড়ি স্টেশন, এবার নামতে হবে। সময় রাত্রি 2:45, আর আমরা এসে পৌঁছলাম এনজেপি স্টেশন। এই হচ্ছে রাত্রের এনজেপি স্টেশন।
প্রচুর লোক আসলো কিন্তু তিস্তায়। আমরা যতটাও ভাবি যে তিস্তায় যেহেতু একটা অড টাইমে পৌঁছয় লোকজন হয়তো কমই আসবে, কিন্তু তিস্তায় কিন্তু প্রচুর লোকজন এসে নামলো। আর চলুন এখন আমাদের থাকার জন্য, যেহেতু আমরা রাত 2:45 এসে পৌঁছেছি, তাই আজকে রাত থাকার জন্য আমরা এখানে কিন্তু রিটার্নিং রুম বুক করেছি। চলুন রিটার্নিং রুমে যাওয়া যাক। রিটায়ারিং রুমটি রয়েছে 3 নম্বর ও 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি। এক্সিকিউটিভ লাউঞ্জের ঠিক পাশেই এর অবস্থান। আমরা যেহেতু 4 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, তাই এই প্ল্যাটফর্ম ধরে ট্রেনের বিপরীত দিকে সোজা হাঁটতে থাকলেই প্রথমে পড়বে এক্সিকিউটিভ লাউঞ্জ, আর তার ঠিক পরেই রিটার্নিং রুম। চলুন এবার একবার দেখে নেওয়া যাক আমাদের আজকের রাতের থাকার জায়গাটা। তবে আমরা এবার বুক করেছি একটি এসি ফ্যামিলি কেবিন। তো এই হচ্ছে আজ আমাদের এনজিপি স্টেশনের রুম। দেখুন, রয়েছে একটা বেড, এখানে একটা ছোট আলমারি রয়েছে, প্লাস এখানে একটা মিরর দেওয়া রয়েছে। আমাদের একটা ব্যাগ ভেতরে রেখে দিয়েছি, আর এই ট্রলিটা ভেতরে গেল না, যাই হোক ট্রলিটা এখানটায় রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। এদিকে একটা উইন্ডো রয়েছে যেটা পর্দা দিয়ে আটকানো, আর এখানে রয়েছে ফ্যান, আর রুমটা এসি রুম। তো আমরা যে রুমে রয়েছি রুমটা তো আপনাকে দেখালাম। আপনারা যখন রাতের বেলায় এনজিপি আসবেন, যদি আপনারা বাইরে না থাকতে চান, মানে এনজিপি স্টেশনের আশেপাশে তো প্রচুর হোটেল রয়েছে, যদি আপনারা সেই সব হোটেলে থাকতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এনজিপি স্টেশনের ডরমিটরি বলুন বা রিটায়ারিং রুম বলুন, এগুলো কিন্তু বুক করতে পারেন। যাই হোক, এই রুমটা আমি বুক করেছি 9 ঘন্টার জন্য, আর তাতে খরচ পড়েছে আমার ওই 1150 টাকার মতন। তো চলুন আজকে রাতের মতন এখানেই কাটাই, কাল সকালে আবার দেখা হচ্ছে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সকাল 9টার আগেই রিটায়ারিং রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম স্টেশনের পার্কিংয়ের উদ্দেশ্যে। যদিও আমাদের রিটায়ারিং রুমটি সকাল 11টা পর্যন্ত বুক করা ছিল, কিন্তু পদাতিক এক্সপ্রেসের পর দক্ষিণবঙ্গ থেকে নিউ জলপাইগুড়ি আসার মতো সেভাবে আর কোনো ট্রেন থাকে না। তাই পদাতিকের যাত্রীরা চলে যাওয়ার পর স্টেশন থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ি পাওয়া বেশ কঠিন হয়ে যায়। সে কারণেই আমরা আর দেরি না করে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। পার্কিংয়ে পৌঁছেই দেখলাম আজ যেন আকাশের মুখ ভার। অন্যদিন এই জায়গা থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, কিন্তু আজ চারিদিকে ঘন কালো মেঘে ঢাকা। পার্কিংয়ে জমে থাকা বৃষ্টির জল দেখেই বোঝা যাচ্ছে রাতে এখানে বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি হয়েছে। সময় সকাল 9টা, আর আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশনের বাইরে। এই দেখুন, এই হচ্ছে এনজিপি স্টেশনের কার পার্কিং, আর পাশে যে লাল রঙের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা করেই দার্জিলিং যাব। তবে ভাড়াটা একটু বেশি বলে আমার মনে হলো, শেয়ারে নিচ্ছে 500 টাকা করে, যেহেতু এটাই লাস্ট গাড়ি। কারণ পদাতিক এক্সপ্রেস ঢুকে পড়েছে, এরপরে কিন্তু আর ট্রেন নেই, অর্থাৎ শেয়ার গাড়ি আপনারা আর পাবেন না সেভাবে। ওই যখন পুরো ভর্তি হয় তখনই কিন্তু শেয়ার গাড়ি ছাড়ে। এরপর শেয়ার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে ওই 500 টাকার বিনিময়ে চালক আমাদের গাড়ির সামনের সারিতে সিট দিয়েছিলেন, ফলে পুরো পথের দৃশ্য সামনে থেকে বেশ ভালোভাবেই উপভোগ করার উপায় হয়েছিল। তবে যতটা সকাল সকাল আপনারা শেয়ার গাড়ি ধরবেন, খরচ আপনাদের ততটাই কম হবে। একেবারে সকালের দিকে 250 থেকে 300 টাকার মধ্যে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি পাওয়া যায়। গাড়ি ডান দিকে ঘুরে রোহিণীর রাস্তায় উঠতেই শুরু হয়ে গেল আমার মতো না জানি কত পাহাড়প্রেমী বাঙালির প্রথম ভালোবাসার পথ। সামনে সবুজে ঢাকা পাহাড়, পাহাড়ের গা জুড়ে ভেসে বেড়ানো মেঘ, আর বৃষ্টিতে ধুয়ে আরও প্রাণ ফিরে পাওয়া প্রকৃতি। মুহূর্তেই মনটা যেন বর্ষার পাহাড়ের প্রেমে পড়ে গেল। গাড়ি যতই পাহাড়ের ওপরের দিকে উঠতে লাগলো, ততই 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করলো। বর্ষার এই সময়টা পাহাড়কে যেন এক অন্য রূপ দেয়। বর্ষার জাদুতেই প্রায় শুকিয়ে থাকা পাহাড়ি ঝোড়াগুলো আজ পরিপূর্ণ ঝর্ণার রূপ নিয়ে পাহাড় থেকে নেমে আসছে। আচ্ছা, এবার রিজার্ভ গাড়ির ভাড়াটাও জেনে নেওয়া যাক। আপনারা যদি রোহিণী হয়ে দার্জিলিং যেতে চান, তাহলে একটি ছোট গাড়ির ভাড়া মোটামুটি 2500 টাকার কাছাকাছি পড়বে। আর যদি মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া সাধারণত 3,500 থেকে 4,000 টাকার মধ্যে হয়ে থাকে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। যারা মিরিক রুটে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন। রাস্তাঘাট, খরচ এবং পুরো যাত্রার বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবেন। এছাড়া যারা রিজার্ভ গাড়িতে রোহিণী হয়ে দার্জিলিং যেতে চাইছেন, তাদের জন্য ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর বৃষ্টি ভেজা সবুজ পাহাড়, মেঘে মোড়া পাহাড়ি পথ, আর মাঝে মধ্যেই নেমে আসা মুষলধারে বৃষ্টি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। এখান থেকে দার্জিলিং আর খুব বেশি দূরে নয়, আর মাত্র 30 কিলোমিটারের পথ। তারপরেই আসবে আমাদের দার্জিলিং। ঘড়িতে তখন সকাল প্রায় 10:30। এবার ব্রেকফাস্ট ব্রেক নেওয়ার পালা। গাড়ির চালক জানালেন আর একটু এগুলোই আমরা ব্রেকফাস্টের জন্য থামব। এখন সময় সকাল 11টা,
আর আমরা চলে এসেছি প্রায় সোনাডার কাছাকাছি। এরকম একটা জায়গায় আমরা ব্রেকফাস্টের ব্রেক নিয়েছি, যদিও প্রায় 11টা বেজে গেছে, অনেকটা দেরি করে ব্রেকফাস্ট করছি। আর এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পাহাড়ে। মানে এই সময়ে আমাদের যে মনসুন সিরিজটা শুরু হচ্ছে, সত্যি যারা বৃষ্টি দেখতে পছন্দ করেন কিংবা যাদের বৃষ্টি ভালো লাগে তাদের কিন্তু একবার অন্তত এই সময় দার্জিলিং আসা দরকার। আমি একবার দেখাই, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি সেখান থেকে আশেপাশটা কীরকম লাগছে দেখতে। যদিও দেখার মতন সেরকম কিছু নেই, পুরোটাই ভ্যালিতে মেঘ হয়ে রয়েছে, তবু একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, পুরো ভ্যালিতে মেঘ, আর মেঘের পাশাপাশি বৃষ্টি, দারুণ লাগছে। এই দেখুন, পুরো বৃষ্টি হচ্ছে। আমরা নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। এইরকম পাহাড়ে বর্ষার ওয়েদারে এরকম ধোয়া ওঠা ম্যাগি একদম দারুণ। চলুন টেস্ট করে দেখা যাক। ম্যাগি তো আমরা বাড়িতেও খাই, তবে এই পাহাড়ের ম্যাগির কিন্তু টেস্টটাই আলাদা, পাহাড়ে এসে ম্যাগি খাওয়া। যাই হোক, এই ম্যাগির যে বোলটা দেখছেন, এই ম্যাগির দাম নিল 60 টাকা। ব্রেকফাস্ট সেরে আবারও যাত্রা শুরু করলাম। আর কিছুটা বৃষ্টি ভেজা পাহাড়ি পথ, মেঘে মোড়া প্রকৃতি আর একের পর এক মনমুগ্ধকর দৃশ্য পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এবার যেহেতু আমাদের হোটেলটা ম্যালের কাছে, তাই আমাদের গাড়ি এসে থামলো দেখুন একদম ভানু ভবনের সামনে। আর এই হচ্ছে ম্যাল। চলুন ম্যালে যাওয়া যাক। এতবার দার্জিলিংয়ে এসেছি, আগে কিন্তু কখনো এই জায়গাটা আমাদের চোখে পড়েনি। এবার যখন ভানু ভবনের সামনে নেমেছি আর ম্যালের দিকে যাচ্ছিলাম, তখন দেখুন এই জায়গাটা এতটা সুন্দর, কতগুলো বসার জায়গা করেছে, আর এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যের দিকে আসুন বা বিকালের দিকে আসুন, এখানে বসুন, সকালেও এসে বসতে পারেন, দারুণ লাগবে। আমরা চলে এসেছি ম্যালে, আর ঠিক ম্যালের পাশেই রয়েছে এই জায়গাটা যেটা আপনাদের একটু আগে দেখালাম। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, সবার প্রিয়, সবার পছন্দের একটি ম্যাল। যাই হোক, আপনাদের তো প্রথমেই ম্যাল দেখিয়ে দিলাম। যেহেতু এবার আমাদের হোটেলটা ম্যালের কাছে, চলুন আগে হোটেলে পৌঁছানো যাক, আবার ফ্রেশ হয়ে তারপরে আমরা ম্যালে আসবো। আর দেখিয়ে দিই, আমাদের এবারের হোটেল কিন্তু এই কাছাকাছি। এই যে আপনারা ফাউন্টেনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বাদিকে অর্থাৎ আস্তাবল রোড দিয়ে কিছুটাই আমাদের যেতে হবে। চলুন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন, কেন এটাকে আস্তাবল রোড বলা হয়, এখানে ঘোড়ার আস্তাবল রয়েছে। এই যে এই কারণেই এই রাস্তাটার নাম কিন্তু আস্তাবল রোড। এই যে পুরোটাই কিন্তু আস্তাবল ঘোড়ার। আর দুদিকেই রয়েছে দেখুন প্রচুর দোকান। এখানেও কিন্তু আরও হোটেল রয়েছে, হোটেল সোনালি রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। দেখুন হোটেল পুষ্পক রয়েছে সামনে, এখানে তিবেতিয়ান কিচেন রয়েছে। আপনারা কিন্তু এইসব হোটেলেও থাকতে পারেন, একদমই ম্যালের কাছে। ম্যাল থেকে মাত্র 1 মিনিট কি 1.5 মিনিট হাঁটা পথে এই সামনে রয়েছে মিয়া মোড়ে। এবার এখান থেকে দেখুন রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা রোড ওপরের দিকে চলে গেল, আর আমাদের রোডটা হচ্ছে এই নিচেরটা। এই সামনেই রয়েছে হোটেল মনোকামনা রেসিডেন্সি। ম্যাল থেকে মাত্র 2 মিনিট লাগলো আমাদের এই হোটেলে পৌঁছতে। 2 মিনিট বললেও সেটা বেশি হবে। চলুন চলে এসেছি হোটেলে, ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রিসেপশন, বেশ ভালো একটা রিসেপশন রয়েছে দেখুন, অনেকটা বড়, বেশ ভালো। চলুন আমাদের চেক ইন প্রসিডিওর যা আছে সেটা কমপ্লিট করি, তারপর আমরা রুমে যাব। চেক ইনের সমস্ত আনুষ্ঠানিকতা সেরে এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রুম। চলুন, রুমগুলো একটু নিচের দিকে, ডাউনস্টেয়ারে আমাদের নামতে হচ্ছে। এই যে ফ্লোরটা, এখানে দেখুন একটা ডাইনিং রয়েছে, বাহ বেশ বড় আর ভীষণ পরিষ্কার। এই ফ্লোরেই হচ্ছে আমাদের দুটো রুম, এই যে রুম নাম্বার 202 আর এখানে হচ্ছে রুম নাম্বার 201, দুটোই কিন্তু আমাদের রুম। চলুন
রুম নাম্বার 201টা দেখিয়ে দিই। এই যে দেখুন, ঢুকেই একটা রয়েছে বেশ সুন্দর একটা বেড, দুটো বালিশ দেওয়া রয়েছে। বেডটা কিন্তু অনেকটা বড়। আর এখানে দেখুন পুরোটা সেই একটা উডেন প্লাইয়ের কাজ, দারুণ লাগছে দেখতে। এদিকটায় ওয়াশরুম রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এই হচ্ছে দেখুন ওভারঅল রুম। ওখানটা একটা লাগেজ স্পেস রয়েছে, সামনে এখানে একটা টি টেবিল রয়েছে। বেশ ভালো রুম, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে উইন্ডো রয়েছে। আমরা যেহেতু ভিউ রুম বলেছিলাম, এখান থেকে কিন্তু বাইরের বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে যেহেতু এখন ওয়েদার মেঘলা, মেঘ হয়ে রয়েছে ভ্যালিতে, তাই খুব একটা যে বেশি কিছু দেখা যাচ্ছে সেটা নয়। তবে যখন আকাশ পরিষ্কার হবে বা মেঘ কেটে যাবে, অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা বাইরের একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। রুম তো দেখলেন, এবার চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। এই যে এই হচ্ছে রুমের অ্যাটাচ ওয়াশরুম। এই যে রয়েছে ডব্লিউসি, এখানে কল রয়েছে। আর সব থেকে মেন জিনিস যেটা, দার্জিলিংয়ে গিজার রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে ছোট একটা ওয়াশ বেসিন, আর এখানেও একটা মিরর রয়েছে, সাথে দেখুন মেডিমিক্সের সোপ দেওয়া রয়েছে। দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের ওভারঅল রুম। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যারা আসছেন মনোকামনা রেসিডেন্সি কিন্তু বেশ ভালোই লাগবে আপনাদের। এই রুমটা তো আপনারা দেখলেন, আরেকটা রুম দেখিয়ে দিই, একদম সেম। দেখুন সেম রুম যেটা আপনারা ওখানে দেখেছিলেন। এই আমার দুই বন্ধু, প্রেয়সীর সোর্সেই আমি ওর হাজব্যান্ডকে চিনি, বুঝতেই পারছেন, সব আমরা একসাথে একই গ্রুপে এসেছি। আর এই ওভারঅল রুম। প্রেয়সীর রুম কেমন লাগছে অভিজিৎ? কোয়ালিটি ভালো না? যারা আসবে তারা তো আসতেই পারে। আমরা প্রথমে আমরা আসছি, আমরা দেখছি রুম কেমন, আপনাদের রেকমেন্ড করছি রুমটা আমাদের ভালো লেগেছে বলে। নাহলে আপনারা জানেন আমি দার্জিলিংয়ে এসেও এর আগেও যেই হোটেলের রিভিউ করেছি, যেটা আমার পছন্দ হয়নি, আমি আপনাদের রেকমেন্ড করিনি। হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ম্যালের কাছে, 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ, তার থেকে বেশি নয়, একদম নিয়ারেস্ট। আপনারা যারা আসছেন কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন। এবার রুমের ভাড়ার কথাও বলে দিই। আমরা জুলাই মাসে অর্থাৎ বর্ষার সময় এসেছিলাম। সেই সময় এই রুমের জন্য আমাদের প্রতি রাতের ভাড়া পড়েছিল 1600 টাকা। তবে সিজন অনুযায়ী এই ভাড়া কম বেশি হতে পারে। রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালটা একটু ঘুরে দেখার জন্য আর লাঞ্চ করার জন্য। আমরা তো আজকে এখনো লাঞ্চ করিনি, প্রায় 3টে বেজে গেছে। চলুন মেলে যাওয়া যাক। এবার লাঞ্চের পালা। আমরা লাঞ্চ করেছিলাম দার্জিলিং ম্যালের রাস্তাওয়ালের কাছেই অবস্থিত ফুড হাউস রেস্টুরেন্টে। এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ দুই ধরনের খাবারই পাওয়া যায়। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস এবং কুং পাও চিকেন, আর প্রেয়সী ও অভিজিৎ নিয়েছিল চিকেন ফ্রাইড রাইস এবং চিলি অয়েস্টার চিকেন। খাবারের স্বাদ এক কথায় অসাধারণ। আর সবচেয়ে ভালো বিষয় হলো এখানে 1 পোর্শন খাবার অনায়াসেই দুজনে মিলে খেতে পারবেন। আমরাও তাই করেছিলাম। আমাদের দুজনের লাঞ্চের খরচ হয়েছিল 520 টাকা, আর প্রেয়সী এবং অভিজিতের খরচ হয়েছিল 460 টাকা। এছাড়া আমাদের সঙ্গে থাকা আরও দুজন চিকেন থালি এবং ফিশ থালি নিয়েছিল। চিকেন থালির দাম পড়েছিল 250 টাকা এবং ফিশ থালির দাম পড়েছিল 260 টাকা। খাবারের স্বাদ, পরিমাণ এবং দামের কথা বিচার করলে দার্জিলিং মেলে এলে এই রেস্টুরেন্টটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এরপর লাঞ্চ সেরে আমরা হাজির হলাম দার্জিলিং মেলে। বিকেলের মেল তখন বেশ ফাঁকা, অন্য সময়ের তুলনায় ভিড়ও অনেকটাই কম। প্রথমে ভাবলাম হয়তো বর্ষাকাল বলেই পর্যটকদের সংখ্যা কম, কারণ এই সময় অনেকে পাহাড়ে আসতে একটু দ্বিধাবোধ করেন। তবে বর্ষার দার্জিলিংয়ের আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে এখানেই। এই সময় মাঝে মধ্যেই মেল জুড়ে নেমে আসে ঘন মেঘের চাদর, মুহূর্তের মধ্যে চারপাশ যেন সাদা মেঘে ঢেকে যায়, যে দৃশ্য বছরের অন্য সময়ে খুব একটা দেখা যায় না। আর সত্যি বলতে কি, এই দৃশ্যটা দেখার জন্যই এবার বর্ষায় আমাদের দার্জিলিং আসা। মেঘের ভেতর দিয়ে মেলে হেঁটে বেড়ানোর যে অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মেলে বেশ খানিকটা সময় আমরা কাটালাম। এইবার আমরা সবাই যাচ্ছি মেলের পাশেই যে মহাকাল মন্দির রয়েছে সেখানে। আমি একবার আপনাদের রাস্তাটা দেখিয়ে দিই। এটা এই রাস্তা ধরেই আমরা আসলাম, আর এই যে এইদিকে কিছুটা গিয়েই আমাদের একটু লেফট টার্ন নিয়ে ওপরে উঠে গিয়ে সোজা মহাকাল। মহাকাল মন্দিরে পৌঁছতে হলে মেলের সমতল রাস্তা ছেড়ে বেশ খানিকটা খাড়া চড়াই ভেঙে উপরে উঠতে হয়। তাই ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য এই পথটা কিছুটা কষ্টকর হতে পারে। তবে একবার উপরে পৌঁছে গেলে সেই কষ্ট মুহূর্তেই ভুলে যাবেন। চারপাশে শান্ত পরিবেশ, পাইনের ছায়া ঘেরা শীতল আবহ, মহাকাল মন্দিরের আধ্যাত্মিক অনুভূতি, বিভিন্ন জ্যোতির্লিঙ্গের দর্শন, আর চারদিকে উঠতে থাকা প্রেয়ার ফ্ল্যাগ ও ঘুরতে থাকা প্রেয়ার হুইল, সব মিলিয়ে জায়গাটা এক অনন্য অনুভূতি উপহার দেবে। মহাকাল মন্দিরের শান্ত পরিবেশকে পেছনে ফেলে মেঘে মোড়া পথ ধরে এবার আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের আরেকটি অসাধারণ জায়গার দিকে। এখানে পৌঁছতে কোনো গাড়ির দরকার নেই, হেঁটেই চলে আসা যায়।
তবে প্রশ্ন হলো এই জায়গায় আসবেন কেন? চলুন আগে পৌঁছই, তারপর না হয় জানাচ্ছি। মহাকাল থেকে এরপর এমন এক জায়গায় চলে এসেছি, এই জায়গাটা আমি আগে কখনো আসিনি, এইবারই প্রথম। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, এছাড়া এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আপনারা যারা আসছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারেন। এটাই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে পরিষ্কার দিনে চোখের সামনে ধরা দেয় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর নিচে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা। তবে এখন বর্ষাকাল, মেঘে ঢাকা প্রকৃতি, চারপাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটাই বর্ষার দার্জিলিংকে অন্য সব ঋতুর থেকে আলাদা করে। তো জায়গাটা বেশ ভালো, তবে বলে রাখি আমরা এখন যেহেতু মনসুন সিজনের ভিডিও করছি, তাই পুরোটাই মেঘলা ওয়েদার। কিন্তু আপনারা হয়তো এখনও দেখতে পাচ্ছেন যে রাস্তায় মেঘ রয়েছে, তাই ওই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা এই মুহূর্তে দেখার আশা করিও নি, আর আপনাদের দেখাতেও পারলাম না। তবে যারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারি এইরকম সময় আসছেন, তখন কিন্তু পরিষ্কার আকাশ থাকবে এবং ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা আপনারা অবশ্যই এখান থেকে পাবেন। আপনাদের বলে দিই, এই রাস্তাটা, এটা দিয়েই আমরা নামলাম মহাকাল থেকে, মহাকাল দর্শন করে এই দিক দিয়ে আসলাম। আর এই রাস্তাটা ধরে আপনারা যদি সোজা চলে যান, তবে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। আর আরেকবার বলে দিই, এই রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে মহাকাল, আর এইটা সোজা চলে যাচ্ছে ম্যালে। তো আপনারা যারা ম্যাল থেকে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন, তারা খেয়াল করবেন একটাই জিনিস, যে মহাকাল যেই রাস্তায়, সেই রাস্তা ধরেই আপনাদের আসতে হবে। এরপর আবার ফিরে এলাম দার্জিলিং ম্যালে, তবে এবার যেন মেঘের দাপট আগের থেকেও অনেক বেশি। সত্যি বলতে এতটা মেঘে ঢাকা ম্যাল এর আগে কখনো দেখিনি। চারপাশের দোকানপাট, বসার জায়গা, মানুষ সবকিছুই কখনো মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে, আবার কয়েক মুহূর্ত পরেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তবে সময় যত গড়াচ্ছে, ম্যালেও ততই মানুষের আনাগোনা বাড়ছে। কেউ দল বেঁধে আড্ডায় মেতে উঠেছেন, কেউ গল্পে, কেউ বা কেনাকাটা করছেন। আবার অনেকেই এই মেঘে মোড়া দার্জিলিং ম্যালের সৌন্দর্য নিজের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। মনে হচ্ছিল এই মেঘ, এই ঠান্ডা হাওয়া আর এই পরিবেশটাকে ফেলে এখনই ফিরে যাওয়াটা অন্যায় হবে। তাই আমরা সবাই গরম ধোয়া ওঠা এক কাপ চায়ে চুমুক দিয়ে আরও অনেকটা সময় কাটিয়ে দিলাম এই মায়াবী পরিবেশে। আর হ্যাঁ, ম্যালে এই এক কাপ গরম চায়ের দাম কিন্তু মাত্র 20 টাকা। এরপর সন্ধ্যা নামতেই আবারও শুরু হলো হালকা বৃষ্টি, তাই আপাতত ম্যালকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম আমাদের রুমে। সময় সন্ধ্যে 7:30, আর আমরা, আপনারা দেখলেন, মহাকাল কিংবা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট ঘুরে এসে রুমে পৌঁছেছিলাম। রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে এখন আবার সন্ধ্যেবেলায় বেরোচ্ছি ম্যালের সন্ধ্যেবেলার যে ভাইবটা, সেটা দেখতে। আর সাথে আপনাদের সামনেও তুলে ধরবো সন্ধ্যেবেলার ম্যাল। আর এই জায়গাটা দেখুন, আমাদের রুমের সাথেই। আপনারা চাইলে এই জায়গাটাও বেশ বসে অনেকটা সময় কাটাতে পারবেন। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে দেখুন ওয়াইফাই রয়েছে, প্রত্যেকটা ফ্লোরেই দেখছি ওয়াইফাই একটা করে আলাদাভাবে রয়েছে। বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বৃষ্টির দাপট একটু কমতে আর ঘরে মন টিকল না, তাই আবারও বেরিয়ে পড়লাম মেঘে মোড়া দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আমরা যে হোটেলে রয়েছি, অর্থাৎ মনোকামনা রেসিডেন্সি, তার সামনেই রয়েছে সারি সারি দোকানপাট। সন্ধ্যা নামতেই চারপাশে আলো জ্বলে উঠল, আর মুহূর্তেই পুরো এলাকাটা যেন এক অন্য রূপ নিল। আলোয় ঝলমল করা ম্যাল রোডে হাঁটার অনুভূতিটাই ছিল আলাদা। এরপর সন্ধ্যার টিফিনের জন্য আমরা আবারও চলে এলাম ফুড হাউসে, কারণ দুপুরে এখানকার খাবার আমাদের সবার এত ভালো লেগেছিল যে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না। এবার আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো। সত্যি বলতে অনেক দিন পর এত সুস্বাদু মোমো খেলাম, যদিও সঙ্গে দেওয়া স্যুপটা আমার খুব একটা ভালো লাগেনি। প্রতি প্লেটে 8টি করে মোমো ছিল, আর আমরা মোট 3 প্লেট চিকেন মোমো অর্ডার করেছিলাম। 3 প্লেট মোমোর জন্য আমাদের মোট বিল হয়েছিল 480 টাকা। স্যুপটা ভালো না লাগলেও মোমোর স্বাদ কিন্তু এখনো যেন মুখে লেগে রয়েছে। মোমো শেষ করে আমরা আবার পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা সত্যিই কল্পনার বাইরে ছিল। বর্ষাকাল হওয়া সত্ত্বেও ম্যাল তখন মানুষের ভিড়ে জমজমাট। আমরা ভেবেছিলাম হয়তো বর্ষার সময় অনেকেই পাহাড়ে আসতে চান না, কিন্তু আজ বুঝলাম আমার মতন এমন অসংখ্য পাহাড় প্রেমী রয়েছেন যারা পাহাড়ের আসল সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার জন্য সব আশঙ্কাকে উপেক্ষা করেই বর্ষার দার্জিলিংয়ে ছুটে আসেন। কিছুদিন আগেও ম্যালের পাশে এই স্ট্রিট ফুডের দোকানগুলো আর ছিল না, এবার আবার সেগুলো ফিরে এসেছে দেখে সত্যিই ভালো লাগলো। আমার মনে হয় এই দোকানগুলো ম্যালের সৌন্দর্য আর প্রাণচাঞ্চল্যকে অনেকটাই বাড়িয়ে দেয়। এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মুহূর্তের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণ আগেও যে ম্যাল রোড মানুষের ভিড়ে ঠাসা ছিল, ধীরে ধীরে সেটা ফাঁকা হয়ে আসতে লাগলো। একে একে দোকানগুলোর আলো নিভে গেল।
তবে বৃষ্টি কি আর সবাইকে থামিয়ে রাখতে পারে? সময় এখন রাত্রি 10টা, আর আমি রয়েছি একদম দার্জিলিং ম্যালে। ম্যাল কিন্তু পুরোটাই এখন দেখুন প্রায় অন্ধকার হয়ে এসছে, আর লোকজন একদম নেই, কারণ বৃষ্টি পড়ছে। পুরো ম্যাল পুরোপুরি অন্ধকার, বৃষ্টি পড়ছে, কোনো লোকজন নেই। দার্জিলিংয়ে কিন্তু বেশ কয়েকদিন থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টি উপেক্ষা করেও এখন যে এত ভিড় ম্যালে, আপনাদের কিছুক্ষণ আগে একটা ফুটেজ দেখিয়েছি ম্যালে কীরকম ভিড় ছিল। যাই হোক, যদি বৃষ্টি না হতো এখনও কিন্তু ম্যালে সাংঘাতিক ভিড় থাকতো। তবে যাই বলুন, এই রকম ওয়েদারে, অর্থাৎ এরকম যখন বৃষ্টি হচ্ছে তার মধ্যে এরকম ছাতা নিয়ে ম্যালে হেঁটে বেড়ানোটাও কিন্তু আলাদা একটা অনুভূতি, দারুণ। কখনো যদি বৃষ্টি পড়ে আর আপনারা যদি সেই সময় দার্জিলিং ম্যালের আশেপাশে থাকেন, এই রকম ফাঁকা ম্যালে একবার ছাতা নিয়ে হেঁটে দেখবেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। এভাবেই শেষ হলো বর্ষার দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনের গল্প। সত্যি বলতে দার্জিলিংকে আমরা এর আগে অনেকবার দেখেছি, কিন্তু বর্ষার এই রূপটা যেন একেবারেই আলাদা। মেঘ, বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের সেই সৌন্দর্য, সব মিলিয়ে এই দিনটা আমাদের কাছে হয়ে থাকবে আজীবনের এক বিশেষ স্মৃতি। যদি আপনি দার্জিলিংকে একটু অন্যভাবে, একটু কাছ থেকে অনুভব করতে চান, তাহলে জীবনে অন্তত একবার বর্ষার সময় অবশ্যই এখানে আসবেন। তবে পাহাড় ভ্রমণের সময় আবহাওয়ার পূর্বাভাস দেখে এবং প্রয়োজনীয় সতর্কতা নিয়েই আসবেন। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। আমাদের সাথে দেখা এই বর্ষার দার্জিলিং যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতন এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে।